কাপিকা পেপারওয়েল এক্সপ্রেস সকাল 8টা বেজে 55:11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা মোদক ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে। আর এই শীতকালে একদিন বা দুদিনের ছুটিতে কোথাও তো যেতে ইচ্ছেই করে। ঠিক সেই জন্যই আমিও আজকে বেরিয়ে পড়েছি আমাদের সকলের প্রিয় শান্তিনিকেতন যাওয়ার জন্য। আর তার জন্য আমি এসেছি আজকে হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ঠিক ট্রেনের যে টাইম ছিল তার 15 মিনিট আগে প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন আসছে। তো আজকে আমি যাচ্ছি হাওড়া টু রাধিকাপুর কুলিক এক্সপ্রেস 13053। এই ট্রেনটাতে যাওয়ার কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা হলো এই ট্রেনটাতে আছে ভিস্তাডোম কোচ। আর এই ভিস্তাডোম কোচের কি বৈশিষ্ট্য সেটা আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। তো সবাইকেই বলবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা একটু দেখো। আমি যতটা সম্ভব তোমাদের এই ট্রেনটার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দেব। তো আমাদের ট্রেন এখন কিন্তু দাঁড়িয়ে আছে, আর ট্রেন কিন্তু ছাড়বে আর 5 মিনিটের মধ্যেই। চলো যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 11। এই হাওড়া টু রাধিকাপুর কুলিক এক্সপ্রেস কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 11ই সাধারণত দেয়। আর আজকে আমি ফার্স্ট টাইমের জন্য ট্রাভেল করছি কিন্তু এই ট্রেনের ভিস্তাডোম কোচে, যেটা আমি অবশ্যই সকলের সাথে শেয়ার করব। ভিস্তাডোম কোচের স্পেশালিটি কি সেটাও তোমাদের অবশ্যই আমি জানাবো। আর আমি আজকে প্রচণ্ড এক্সাইটেড, বিকজ আজকে আমি ফার্স্ট টাইম ভিস্তাডোম কোচে উঠছি। সেই জন্যই মেইনলি আমার এই ট্রেনটাকে কিন্তু সিলেক্ট করা। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন, আর যে টাইমটা ছিল তার থেকে 2 মিনিট লেটে কিন্তু ছেড়েছে এই ট্রেনটা। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে ভিস্তাডোম কোচের স্পেশালিটি। সেটা হলো অবজারভেশন ডেক, যেটা দিয়ে আমরা কিন্তু ট্রেনের বাইরেটা পুরোটাই দেখতে পারবো। আর এই অবজারভেশন ডেকে 2 সাইডে আছে 2টো ফ্যান আর একটা বসার জায়গা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। যদিও শীতকালে এই ফ্যানটার দরকার হয় না, তবে শীতকালে এখানে খুব ভালো রোদ আসছিল, তার জন্য আমার মনে হয় জায়গাটা খুবই ভালো লাগবে। আর এই যে দরজাটা, এই দরজাটা কিন্তু অটোমেটিক দরজা ছিল, এখন অফ করা আছে। যে যার নিজের মতো কিন্তু ওই দরজাটা খুলে নিচ্ছে, আর একজন আছেন হেল্প করছেন। কোচের অভিজ্ঞতাটা কীরকম হচ্ছে আর তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমার যেহেতু ফার্স্ট টাইম প্রচণ্ড ভালো লাগছে। আর এখান থেকে আমি হাওড়া থেকে আমি যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর। আমি এই জায়গাটায় বসলাম একটাই কারণে, তোমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ট্রেনটাকে আমি কেন এত প্রায়োরিটি দিচ্ছি। তো এই ট্রেনটা না বলতে পারো একরকম করে পেয়ে গেছি। ফার্স্ট টাইম আমি এটাই বলছিলাম যে বন্দে ভারতে যাব, ঠিক আছে, কিন্তু বন্দে ভারতের টাইম মোটামুটি পড়ছে, এটা আছে হাওড়া থেকে 7টা 45 মিনিটে, যেটা অসম্ভব আমাদের পক্ষে, কারণ আমাদের বাড়ি থেকে হাওড়া আসতেই প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে। তো আর যদি জ্যাম থাকে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু তারপরে ট্রেন খুঁজছিলাম, আবার কি যেহেতু হাওড়াতে আসতে আমাদের সময় লাগে, তো আমি আবার
আবার এটাও ভাবছিলাম যে আমাদের বোলপুরে হোটেলের চেক ইন কখন, তো ম্যাক্সিমাম হোটেলে ওখানে চেক ইন 12টা থেকে 1টার মধ্যেই থাকে। তো তার জন্য আমি ভাবলাম এমন টাইমেই যাওয়া যাক যাতে করে আমাদের বেশিক্ষণ বসতে না হয়, কারণ আমাদের সকালবেলার আর কোনো প্ল্যান নেই। তো সেই হিসাবে এই ট্রেনটা আমরা পেয়ে গেলাম, টিকিটটাও অ্যাভেলেবেল ছিল। আমি বলে দিচ্ছি সমস্তটা। এটা হচ্ছে হাওড়া টু রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সকাল 8:55 ছাড়ে, কিন্তু আমাদের দেখলাম 2 মিনিট মতো ছাড়তে লেট করেছিল। 2 মিনিটটা কোনো ব্যাপার না, এখন দেখা যাক কখন পৌঁছাবে। আপাতত টাইম দিচ্ছে 11:25। তো দেখা যাক কখন পৌঁছাচ্ছে, আমি অবশ্যই টাইমটা বলবো যে কোন টাইমে পৌঁছাচ্ছে। এছাড়াও এখানে কিন্তু বন্দে ভারত আছে, আর সকালবেলা যদি কেউ ওই টাইমের মধ্যে পৌঁছাতে চাও তাহলে কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেসও আছে, যেটা সকালবেলায় 10টার সময় ছাড়ছে হাওড়া থেকে। তো আমার মনে হলো এই ট্রেনটাই আমার জন্য পারফেক্ট। তাই কথা বলতে এই যে বিস্তারিত কোচটা আমি পেয়ে যাব এটা আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এটা পেয়ে গেলাম। আর এই ট্রেনটাতে 2S আছে, সিসি আছে, 3E আছে, আর ইভি কোচ আছে। ইভি মানে হচ্ছে ভিস্তাডোম কোচ। এখন ঘড়িটা বাজে 9:20। তবে এখানকার কিছু কিন্তু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, তো সেগুলো আমি একটু বলে দিই। সেটা হলো, আমি যে জায়গাটায় বসে আছি এটা কিন্তু একটা অবজারভেশন ডেক, ঠিক আছে? এখানে কিন্তু বসে এই যে ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, আর এটার জন্যই কিন্তু মানুষ এখানে আসে, মানে এইটাতে, এই কোচটাতে কিন্তু টিকিট কাটে। তো একটা জিনিস কি, আমি এর আগে কোনোদিনই উঠিনি ভিস্তাডোম কোচে, এইটা আমার ফার্স্ট টাইম। তো তার জন্য আমি বেশ ভালো রকম এক্সাইটেড আছি এই কোচটাতে ওঠার জন্য। আর এইখানটায় না শীতকালে বেশ ভালো লাগছে, কারণ এই জায়গাটায় খুব রোদ পড়ছে, তার জন্য। ভেতরে অবশ্য এসি আছে, তবে এই জায়গাটায় কিন্তু কোনো রকম এসি নেই। গরমকালে কিন্তু এখানে খুব কষ্ট, এইটুকু আমি বুঝতে পারছি। তবে হ্যাঁ, এখানে 2 সাইডে 2টো ফ্যান আছে, এখন চলছে না, গরমের সময় চলে কিনা সেটাও আমি বলতে পারবো না। এখানকার সিট কিন্তু রোটেট হয়, সমস্তটা তোমাদের আমি দেখাবো। চলো আগে এবার একটু ভিউটা দেখে নিই। প্রথমেই বলি এই অবজারভেশন ডেকটা কি। অবজারভেশন ডেকটা হলো লাস্ট কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টের বাইরের দিকটা থাকে কাচের, যেটা দিয়ে আমরা ট্রেনের ভেতর থেকে বাইরেটা খুব সহজেই দেখতে পাই। আর এখানে একটা অসুবিধা আছে, এখানে কিন্তু খাবার উঠবে না। আর তাছাড়াও এই কম্পার্টমেন্টের ভাড়া কিন্তু অন্য কম্পার্টমেন্টের থেকে অনেকটাই বেশি। তবে আমার মনে হয়েছে যতটা ভাড়া নিয়েছে ততটা একটু বেশিই হয়ে গেছে, তার কারণ এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা একটা জলের বোতলও কিন্তু দেওয়া হয় না, সবটাই নিজেকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। বাড়ি থেকে কিন্তু করা আছে এখানে লুচি আর আলুর দম, মানে জাস্ট একটা পিকনিক ফিল হচ্ছে, আর জিনিসটা প্রচন্ড ভালো লাগছে। মানে এই কোচটাতে কিন্তু 44টা সিট আছে, 2x2-তে আছে ডিভাইড করা সিটগুলো। তার হচ্ছে এখানে একটা যেটা সমস্যা আমার মনে হয়েছে সেটা হলো, একটা সিট যদি আমি রোটেট করে নিই, মানে যে দুটো মিলিয়ে যে একটা সিট করা আছে সেইটাকে যদি আমি রোটেট করি তাহলে কিন্তু তার দুই পাশের জন রোটেট করতে পারবে না। তো আমার মনে হয় এই জিনিসটা খুব একটা ভালো না, মানে আমার ভালো লাগেনি, কারণ সবাই তো সেম টাকা দিয়েই টিকিটটা কেটেছে। কাজে এই ফেসিলিটিটা সবারই পাওয়া উচিত। একজনের তো মনে হতেই পারে যে আমি পুরো রাস্তাটাই, বা কাছে পিঠে ট্রাভেল করলে যে আমি পুরো রাস্তাটাই এইভাবেই ঘুরিয়ে আমি এই ভিউটা নিতেই যাব, তো পাশের জন সেটা পাবে না, তাকে কম্প্রোমাইজ করতে হবে। তো আমার মনে হয় যে এই জিনিসটা একদমই ভালো না। শীতকাল যেহেতু এসিটা যে খুব দরকার হয় তা না, কিন্তু চিল্ড ছিল যখন আমরা ট্রেনে উঠি, তো এখানে বলা হলো সে এসি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এখানে
একজন থাকেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু একজন থাকেন বসে, আপনাদের কোনো সুবিধা অসুবিধা তাকে বলতে পারে, তো তিনি আপনাদেরকে গাইড করে দেবেন। এবার জানাই এই সিটটা সম্পর্কে। আগেই বলেছি এখানে 2x2 সিট থাকে, আর সাইডে যে হ্যান্ডেলগুলো থাকছে সেগুলোতে কিন্তু ব্রেল পদ্ধতিতেও সিট নাম্বার লেখা থাকছে। আর সামনের যে লেগ স্পেসটা কিন্তু অনেকটা থাকছে, তার জন্য কারোর কোনো সমস্যা হবে না। আর দুটো সিটের মাঝে থাকছে হচ্ছে হ্যান্ড রেস্ট, আর এই হ্যান্ড রেস্টটা কিন্তু তুললেই ওখান থেকে টেবিল বেরোবে, যেটা আমি দেখাচ্ছি পরে। আর তাছাড়াও এখানে কিন্তু কার্টেন থাকছে, তো উইন্ডো ওপরেই আর কি কার্টেনটা থাকছে, তো জানলা দিয়ে রোদ আসলেও কোনো রকম সমস্যা হবে না। আর শীতকালে এই রোদটা তো কোনো রকম কথাই নেই যে খুবই ভালো লাগে রোদটা, গরমকাল হলে কিন্তু সমস্যা, তার জন্য কার্টেন দেওয়া আছে। ট্রেনটার কিন্তু অবজারভেশন ডেকটা এই সাইডে আছে, ঠিক আছে, এই সাইডটাতে। আর এখানে কিন্তু তোমরা এখান থেকে সোজা চলে গেলে একবারে পেছন দিকে, মানে ট্রেনের পেছন দিকটাতে যে দিকটা তোমাদের অবজারভেশন ডেকটা থাকছে সেই দিকে, ঠিক তার অপোজিট দিকে এইখানে কিন্তু থাকছে তোমাদের ওয়াশরুম, বেসিন আর একটা ব্যাগ রাখার জায়গা। যদিও ওখানে সবাই ব্যাগ রেখেছে তা না, তবে আমি বলবো ওখানে যদি ব্যাগ রাখা যায় তাহলে আমাদের এই লেগ স্পেসটা কিন্তু ক্লিয়ার থাকে। আর লেগ স্পেসটা ক্লিয়ার থাকলে কিন্তু আমাদের পা রাখতে অনেকটাই সুবিধা হবে। আর এই যে জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে লেগ রেস্ট কিন্তু এখানে আছে, আর পাটা রাখার জায়গাটা বেশ কিন্তু অনেকটা, মানে যারা লম্বা আছো তাদের তো পা রাখতে একটু বেশি জায়গা লাগে, তো এই স্পেসটা কিন্তু অনেকটা আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু বটল হোল্ডার আছে, তো এখানে কিন্তু তোমরা জলের বোতল অনায়াসে রাখতে পারো। আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই হ্যান্ডেলটা। এই হ্যান্ডেলটা কিন্তু এইভাবে তোলা যায়, আর তারপরেই কিন্তু তোমরা চাইলে এখান থেকে টেবিল পার করে নিতে পারবে, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। এই হচ্ছে টেবিল, তোমরা এখানে চাইলে খাওয়া দাওয়াও করতে পারো, ল্যাপটপ বা ফোন রাখতেও পারো, দিয়ে নিজের কাজও কিন্তু করতে পারো। তারপরে এটা আবার এইভাবেই কিন্তু ভরে দিতে হবে। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিই চার্জিং পয়েন্টটা। হ্যান্ডেলটা থাকছে ঠিক তার নিচেই কিন্তু থাকছে এরকম দুটো চার্জিং পয়েন্ট। এখানে কিন্তু তোমরা তোমাদের ফোন বা ল্যাপটপ চার্জ দিতেই পারো। এবার আসি কিভাবে সিটটা রোটেট করা হয়। প্রত্যেকটা সিটের পেছনে এই যে একটা লিভার থাকছে, এই লিভারটাকে প্রেস করতে হচ্ছে। প্রেস করে কিন্তু সিটটাকে যদি আমরা ঘোরাই তাহলে কিন্তু এই সিটটা ঘুরে যাবে পুরোটাই। আর একটা জিনিস, প্রত্যেকটা সিট কিন্তু খুব কমফোর্টেবল এবং পুশ ব্যাক আছে, তার জন্য সুবিধা মতো কিন্তু সিটগুলো করে নেওয়া যায়। আর একটা জিনিস যেটা আমি জানিয়ে দিই, সেটা হলো এই যে সিটের ব্যাপারটা। এরকম ভাবে সিটটা রাখলে না, এইরকম জানলা কিন্তু পাওয়া যাবে, আর যখন এটা রোটেট করে নেওয়া হবে তখন কিন্তু ফুল এই জানলাটা পাওয়া যাবে। আর ভিস্তাডোম কোচ মানে তো আমরা সকলেই জানি যে বেশিরভাগটাই কাচের থাকবে, যাতে বাইরের দিকটা আমরা দেখতে পাই। তো ভিস্তাডোম কোচটা কিন্তু সকালের জন্য খুব ভালো। আমি জানি না রাতে কীরকম হবে, কারণ রাতে আমি কোনোদিনই উঠিনি, এটা আমি ফার্স্ট টাইম ভিস্তাডোম কোচে উঠছি। তো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের স্টেশন কিন্তু এখনও আসতে অনেকটাই দেরি। ফার্স্ট স্টেশন কিন্তু বর্ধমান, যেখানে থামবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছে শক্তিগড় আসবে, তবে শক্তিগড়ে কিন্তু স্টপেজ নেই। তো দেখাই যাক যে শক্তিগড়ে কি হয়। অনেক সময় থাকে সিগন্যালের জন্য থেমে যায় ট্রেন, আর কি থেমে যায়, তো দেখা যাক কি হয়। আমাদের ট্রেন কিন্তু টাইম ছিল 8:55, কিন্তু ছেড়েছিল 8:57। এখনো পর্যন্ত যা দেখছি তাতে কিন্তু 12 মিনিট ডিলে আছে। কিন্তু আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ঢোকেনি। বর্ধমান স্টেশন হচ্ছে এই ট্রেনের ফার্স্ট স্টপেজ, তারপরেই কিন্তু আমাদের বোলপুর। আমরা কিন্তু এতক্ষণে হাওড়া স্টেশন থেকে, মানে হাওড়া থেকে 42 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করে এসেছি। ট্রেনটা একটু থেমেছে, মনে হয় সিগন্যালের জন্যই থেমেছে। তো এখান থেকে কিন্তু
খাওয়ার উঠলো, যেহেতু এখানে একটু খাওয়ার সমস্যা আছে আগেই বলেছিলাম। তো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে, বেশ হাওয়াও দিচ্ছে। যেহেতু লাস্ট একেবারে কম্পার্টমেন্ট, তো সেই জন্য ওদের আসতেও একটু সমস্যা হচ্ছে। তো ব্রেড অমলেট এসেছে, চা এসেছে, ছোলা বাদাম এই সমস্ত এসেছে, তো অনেকেই নিচ্ছে খাবার দাবার। তো এখানে সবই ঠিক আছে, একটু খাবারটা হলে আরও জমে যেত ব্যাপারটা শীতকালে। ছিলেন ততক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, দিয়ে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো যেহেতু বললাম শক্তিগড়ের আগেই, তো দেখো এখন কিন্তু প্ল্যাটফর্ম আমাদের চলে এসেছে, মানে শক্তিগড়ের কিন্তু স্টপেজ ছিল না, বাট শক্তিগড়ের আগে থেমেছিল, তবে শক্তিগড়ে কিন্তু থামেনি। তো তখনই ওনারা নেমে গিয়েছিলেন, নেমে গিয়ে সামনের দিকে চলে গেছেন। তো এখানে খাওয়ার কিন্তু একটা ভালো রকম সমস্যা আছে। খাবারটা যদি এনে নেওয়া যায়, মানে বাড়ি থেকে নিয়ে রাখা যায়, তাহলেই কিন্তু সব থেকে ভালো। তো দেখো শক্তিগড়টা কিন্তু আমরা পেরোচ্ছি। শক্তিগড়ের স্টেশনটা বেশ সুন্দরভাবে সাজানো আছে, আমার তো বেশ ভালো লাগলো দেখে। আমি কোনোদিনই শক্তিগড় আসিনি বা এই দিকটা আসিনি, তার জন্য এখানকার স্টেশনগুলো যে এত সুন্দর সেটা আমি জানতাম না। আমরা কিন্তু প্রায় চলে এসেছি বর্ধমানের কাছাকাছি, এবার কিন্তু বর্ধমান জংশন আসতে চলেছে। তো বর্ধমানের মিহিদানা, সীতাভোগ এগুলো তো ফেমাস, তোমরা সকলেই জানো। লাস্ট কম্পার্টমেন্ট, তো সেই জন্য কিন্তু অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে যে শেষ অবধি ওনারা এসে উঠতে পারছে না, ট্রেনটা ছেড়ে দিচ্ছে তার আগে। আর একটু আগেই উঠেছিল যারা, তোমাদেরকে দেখালামই, তারা কিন্তু নামতে গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে, তো নামতে পারেনি। আবার পরে যেখানে হল্ট ছিল সেখানে কিন্তু নেমেছে, মানে সিগন্যালের জন্য আবার আটকে ছিল শক্তিগড়ের কাছাকাছি, ওইখানে কিন্তু নেমেছে তারা। ভিউটা তোমাদেরকে দেখাবো, এই ভিউটা হচ্ছে অসাধারণ ভিউ, এবার তোমরা দেখতে পাবে, তোমরা এই ভিউটা দেখতে থাকো। ট্রেনটাও যাচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু ওই দিকটাতেও পড়ছে, দেখো ধান ক্ষেত না, সর্ষে ফুল, সর্ষে গাছগুলো হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই জন্যই তো এই ভিস্তাডোম কোচ। তোমাদেরকে আবারও বলবো, যারা নতুন নতুন জিনিসে ঘুরতে ভালোবাসো বা নতুন জিনিস যাদের খুব ভালো লাগে, তা যারা এখনো পর্যন্ত যাওনি, তারা অবশ্যই একবার ঘুরো। আমার মনে হয় তোমাদের সকলের কিন্তু খুব 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 ভালো লাগবে। তবে হ্যাঁ, আবারও বলছি, সেটা যতক্ষণ শীতকাল আছে ততক্ষণ। গরমকালে কি অবস্থা হবে আমি জানি না, কারণ এই ফ্যানগুলোর ওপর আমার ভরসা নেই। তো যেহেতু এসির হাওয়া এখানে আসবে না, সেই জন্য আমি বলবো যে তোমরা একবার হলেও যাও, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। এই যে টাইম, বোলপুর 11:25 পৌঁছানোর কথা, কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে 14 মিনিট ডিলে। তো 11:39 টাইম এখন দিচ্ছে, জানি না আর কতক্ষণ লেট হবে। তবে আমি এইটুকু বলবো তোমাদেরকে যে এই টাইমটা 8:55, মানে 9টায় ধরো, 9টা থেকে 11:30, এই 2.5 ঘন্টা টাইমটা কিন্তু একদম দেখতে দেখতে কেটে যাবে, মানে তোমরা বুঝতে পারবে না যে কীভাবে এই টাইমটা কেটে গেল। আর এই অসাধারণ সুন্দর এই ডেকটাই কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের আমি এইটুকু তোমাদেরকে কিন্তু বলতে পারি। আর এই জায়গাতে আসতে গেলে আমি আবারও বলবো, টুকটাক কিছু পয়েন্ট, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুম দুটো আছে, ওয়াশরুম মানে এই দিকটায় না, যেদিকে ভিস্তাডোম কোচের যে এই যে জায়গাটা আছে অবজারভেশন ডেক, এই দিকে কিন্তু ওয়াশরুম নেই, ওয়াশরুম আছে উল্টো দিকে, দুটো ওয়াশরুম আছে। আমরা কিন্তু এখন ক্রস করছি বর্ধমান স্টেশন। এখানে কিন্তু হল্ট ছিল, বর্ধমান স্টেশনে কিন্তু 2 মিনিটের জন্য হল্ট ছিল। তো 2 মিনিটের মধ্যেই অনেকে নিচে নেমেছিলেন, কিছু সামনেই দোকান ছিল, তো খাওয়ার কিছু কিনে নিয়ে কিন্তু আবার উঠে পড়েছে। তো এই জায়গাগুলো একটু সাবধান, কারণ যেহেতু বেশিক্ষণের জন্য ট্রেনটা থামছে না, খুব তাড়াতাড়ি কিন্তু ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় যে বাইরে না নামাটাই ভালো হবে। আর একটা ভালো জিনিস যেটা আমি দেখলাম, অবজারভেশন ডেক যে জায়গাটা আছে ঠিক সেখানেই কিন্তু দুটো এরকম ডাস্টবিন দেওয়া আছে। তো যারা খাওয়া দাওয়া করছো বা অন্য যা কিছু ফেলার, তারা এই জায়গাটায় ফেললে তাহলে ট্রেনটা নোংরা হয় না, কারণ খুবই সুন্দর এই কম্পার্টমেন্টটা। আর তাছাড়াও এখানে কিন্তু বেশ ওইটুকু টাইমের মধ্যে, মানে আমি যাচ্ছিলাম হাওড়া থেকে বোলপুর, ওইটুকু টাইমের মধ্যেই কিন্তু ক্লিন করছিল, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা। তো সার্ভিস কিন্তু বেশ ভালো ছিল এই দিক থেকে। তো যেটুকু সুবিধা অসুবিধা আমি তো সমস্তটাই এখানে বলে দিলাম, এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম।
যেহেতু এই ট্রেনটা হাওড়া টু রাধিকাপুর যাচ্ছে, তো আমি সমস্ত স্টেশনগুলো একটু বলে দিই। প্রথমে তো হাওড়া থেকে ট্রেনটা ছাড়ছে, তারপরে স্টেশন থাকছে বর্ধমান জংশন, তারপরে থাকছে বোলপুর, তারপর প্রান্তিক, তারপরে সাঁইথিয়া, তারপরেরটা থাকছে রামপুরহাট, পাকুড়, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, শামসি, ভালুকা রোড, বারসই জংশন, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, তারপরে কিন্তু থাকছে রাধিকাপুর। যেতে যেতে তোমাদের একটু এই কোচটার যে টিকিট, সেই টিকিটটা সম্বন্ধে একটু বলে দিই। এছাড়াও এই ট্রেনের আর যা কোচ আছে সেগুলোর টিকিট, সেটাও আমি একটু তোমাদের বলে দিই। এই ট্রেনের ভাড়া কত। প্রথমেই আমি বলছি 2S এর এই যে ভাড়াগুলো বলছি, এটা কিন্তু শুধুমাত্র বোলপুর শান্তিনিকেতনের জন্য। 2S এ কিন্তু ভাড়া আছে 85, সিসিতে ভাড়া আছে 300, আর 3E-তে ভাড়া আছে 505, আর আমি যেটাই যাচ্ছি ইভি ভিস্তাডোম যেটা, সেটা আছে হচ্ছে 805 করে এখানকার ভাড়া। এবার বলি, তোমরা যদি কেউ মনে করো যে তোমরা দিনের দিন যাবে আবার দিনের দিন ব্যাক করবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তোমরা যে কোনো ট্রেনেই যেতে পারো। যারা গাড়ি নিয়ে যাবে তাদের ব্যাপারটা তো পুরোটাই আলাদা, কারণ তারা জিপিএসটা পেয়ে যাবে। কিন্তু যারা ট্রেনে যাবে তাদের হাওড়াতে আসতে হবে। তো হাওড়া থেকে কিন্তু তোমরা এই যে ট্রেনগুলো তোমাদেরকে বলেছি আগেই, সেই ট্রেনে কিন্তু তোমরা যেতেই পারো। তবে একটা জিনিস কি, যদি তোমরা মনে করো যে দিনের দিন গিয়ে আবার দিনের দিনই ব্যাক করবে, তাহলে কিন্তু আমি বলবো একটু সকাল সকাল যেও, তাহলে তোমরা কি অনেকগুলো জায়গা কভার করতে পারবে। যেহেতু তোমাদের হোটেলের ব্যাপারটা থাকবে না, যে হোটেলের চেক ইন চেক আউটের ব্যাপারটা, তো সেই জন্য তোমরা যদি সম্ভব হয় তোমরা তাহলে বন্দে ভারতে যেতে পারো। যেহেতু দুটো বন্দে ভারত আছে, দুই টাইমে, একটা 5টা 50 আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বন্দে ভারত একটা 5টা 55 আছে, একটা কিন্তু 7টা 45 আছে সকালবেলায়। তো তোমরা অনায়াসে যেতে পারো। আর বন্দে ভারতে সময়টা অনেকটা কম লাগে, প্রায় 2 ঘন্টার মধ্যেই, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে। আর এই ট্রেনগুলোতে কিন্তু 2.5 ঘন্টার মতো টাইম লাগে। 2.5 ঘন্টার পরেও কিন্তু এই ট্রেনটা লেট করবে কি করবে না সেটা আমি জানি না। তো যদি লেট করে তাহলে কিন্তু আরেকটু বেশি টাইম লেগে যাবে। ট্রেনটা কিন্তু ফুল যাচ্ছে, কোনো রকম সিট কিন্তু ফাঁকা নেই। এইটুকু সাজেস্ট করতে পারি, যারা শীতকালে আসছো, ঘুরতে আসছো বোলপুর শান্তিনিকেতন, তারা একবার হলেও এই কোচটাই কিন্তু টিকিট কেটো। আমার মনে হয় তোমাদের সকলের ভালো লাগবে। তবে গরমকালের কথা আমি বলছি না, যেহেতু গরমকালে এখানে বসাটা ঠিক আছে এসিতে, কিন্তু যেটা পয়েন্ট অফ অ্যাট্রাকশন এই কোচটার, সেটা হচ্ছে অবজারভেশন ডেকটা। কিন্তু ওখানে গরমকালে তোমরা দাঁড়াতে পারবে না, এতটা রোদ আসছে, আর ওখানে তো এসি নেই, সেই জন্য কিন্তু সকলের খুব সমস্যা হবে। তার জন্য আমি বলবো, যদি তোমরা এখনও শীত তো মানে পড়ছে, আজকে তো বেশ ভালো রকম ঠান্ডা, আমি তো রীতিমতো সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু পরেই এসেছি। আর সকালবেলায় যখন বেরোলাম তখন আমাদের ওখানে টেম্পারেচার দেখাচ্ছিল 13, তো তার জন্য বেশ ভালো রকম ঠান্ডাটা লাগছিলো। জানি না বোলপুরে গিয়ে কীরকম ঠান্ডা পাবো, তবে আমি তোমাদেরকে বলবো যদি শীতকালে আসতে পারো এই কোচটার কিন্তু মজাটা তোমরা পাবে। তো সেই জন্য এখনও সময় আছে, যদি আসতে চাও তাহলে ঝটপট নিয়ে আর এই ইভিতে কিন্তু টিকিট কাটতে পারো। আর তোমাদের কেমন লাগলো এই ইভির জার্নি সেটা কিন্তু আমাকে জানাবে। আমি সমস্ত ইনফরমেশনই কিন্তু একটু একটু করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমরা ওখানে পৌঁছে মানে শান্তিনিকেতনে পৌঁছে কিন্তু উঠবো রিসর্টে। যে রিসর্টে উঠবো সেই রিসর্টটারও কিন্তু ডিটেল তোমাদেরকে দিয়ে দেবো। এবং রিসর্টটাতে আমি ফার্স্ট টাইম উঠছি। এই রিসর্টটাতে বুকিংটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, তার তো শান্তিনিকেতন এই নিয়ে 2বার আসছি, আমি বেশিবার আসিনি শান্তিনিকেতন, কারণ শান্তিনিকেতনটা খুব কাছে, অনেকেই অনেকবার এসেছে, কিন্তু আমার বেশিবার আসা হয়নি, আমার 2বারই আসা হয়েছে। এর আগে আমি এসেছি গাড়িতে, আর সেবার কিন্তু ছিলাম অন্য রিসর্টে। তো সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমাদের যদি মনে হয় যে তোমরা দেখবে তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। এখন ব্লগ প্লেলিস্টে আছে, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তবে এবার আর একটা অন্য রিসর্ট ট্রাই করছি, যেটা আগের বছর মানে আগের বার যখন গিয়েছিলাম তখনও চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পাইনি, পুরো বুক। ইভেন আমাদের আজকে যে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আগামীকালের কিন্তু ট্রেনের টিকিট পুরো ছিল, কিন্তু আজকেরটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। যদিও আমাদের ফেরার টিকিট কিন্তু এখনও কনফার্ম হয়নি, জানি না কি হবে। তো তাও একবার রিস্ক নিচ্ছি।
আর হচ্ছে সেকেন্ড, আমি যে রিসর্টটাতে থাকতে যাচ্ছি আজকে রাতটা, রিসর্টটা কিন্তু অসাধারণ, এক কথায় বললে অসাধারণ। বুকিংটা পেয়েছি আমি রিসর্টের কিন্তু ওখানেই ফোন করে, অনলাইন থেকে করিনি, আর অনলাইনে নেইও। আর এটার পুরো ডিটেলসটা আমি ওখানে যাই, ওখানে গিয়েই কিন্তু তোমাদেরকে জানাবো। তার আগে এখনই কিন্তু আমি তোমাদেরকে বলছি না রিসর্টটার নাম, কারণ এটা একটু সাসপেন্সে থাকুক। আমরা আগে পৌঁছাই, ওখানে পৌঁছানোর পরে তোমাদেরকে কিন্তু রিসর্টটার নাম যেমন বলবো, তার সাথে পুরো রিসর্টটাতে দেখাবো এবং কি কি দেখার জায়গা আছে ওখানে, মানে শান্তিনিকেতনে কি কি দেখার জায়গা আছে সেগুলো কিন্তু সমস্তটা দেখাবো। পজিটিভ নেগেটিভ যদি কিছু থাকে সেটাও আমি বলে দেবো। তার কারণ দেখো, এই ট্রেনটাতে সমস্ত কিছু ভালো লেগেছে, আমার ভালো লাগেনি যেগুলো সেটা আমি বলে দিলাম। সেটা হলো ওই অবজারভেশন ডেক, যেটা ওখানে ফ্যানটা চলছে না, ওখানে যদি এসিটা থাকতো বা কিছু, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো গরমকালের জন্য মানুষজন। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগেনি, তোমাদেরকে আগেও বললাম এখনও বলছি, সেটা হচ্ছে সিটের ব্যাপারটা। 2x2 এর সিট আছে, খুব ভালো কথা, কিন্তু সিটটা রোটেট হলে, একটা সিটটা যদি রোটেট হয় তাহলে কিন্তু অন্যজনের সিট আর ঘুরবে না, এটা আমার মনে হয় খুব বাজে। তো আমি পজিটিভ নেগেটিভ দুই দিকই তোমাদেরকে বলে দিলাম। এবার অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু টিকিট কাটতে পারো, বা তোমরা অন্য ট্রেনে আসতে চাইলে সেটাও কিন্তু আসতে পারো। আর যদি তোমরা মনে করো যে যেদিন যাবে সেই দিনই কিন্তু ফেরত আসবে, তাহলে কিন্তু তোমরা সকালবেলা মানে ভোর ভোরের টিকিটটা তোমরা কেটে নিলে, আর ফেরার সময় কিন্তু অনেক ট্রেনই পেয়ে যাবে, সেই ট্রেনে কিন্তু তোমরা ফিরতে পারো। যেমন ধরো গঙ্গা এক্সপ্রেস আছে, গণদেবতা এক্সপ্রেস আছে, শান্তিনিকেতন এক্সপ্রেস আছে, এগুলো কিন্তু সবই আছে। তো তোমরা কিন্তু এই ট্রেনগুলোতে টিকিট করতেই পারো, তাহলে দিনের দিন ঘোরা যাবে। তবে আমি বলবো তোমরা গেলে শুক্রবার যাও, শনিবার থাকো, রবিবার চলে আসো, বা শনিবার যাও, শনিবার রাতটা থাকো, রবিবার ব্যাক করে যাও, বা সোমবার ব্যাক করো, সেটা ডিপেন্ড করবে তোমাদের ওপরে যে তোমরা কতদিন থাকো। তো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, প্রায় চলে এসেছে বোলপুর শান্তিনিকেতনের কাছাকাছি। প্রায় 18 মিনিট লেটে কিন্তু আমাদের ঢুকছে বোলপুর শান্তিনিকেতন। তো আমরার অভিজ্ঞতা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। এখানে আলাদা করে বলার মতো সত্যি কিছু নেই, খাবার দাবার থাকলে সমস্ত কিছু কিন্তু খুব ভালো। তো এবার কিন্তু আমাদের নামার সময় হয়ে গেছে, আর আমরা নামবো এবার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক করে দিও আমার ভিডিওটা, আর প্রচুর শেয়ার করো। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর হ্যাঁ, এটা কিন্তু ভুলো না যে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ এরকম কিন্তু অনেক ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর বোলপুরের এটা তো গেল ট্রেন জার্নি, সবে বোলপুর পৌঁছালাম, ওখানকার আরও ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো। আমরা নেমে গিয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর স্টেশনে নামার পরে এত সুন্দর সুন্দর ফুল দেখে মনটা তো পুরো ভরে গেল। আর শীতকাল মানেই তো বেশ নানান ধরনের ফুল থাকে, তো এই ফুলগুলোর এখানেই আমি একটুখানি ছবি তুলছিলাম, বেশ ভালো লাগছিল। এবার এখানে কিন্তু তোমরা যখন নামবে এই প্ল্যাটফর্মে, দেখবে অনেক কিন্তু টোটো যারা চালান সেই টোটো কাকুরা কিন্তু চলে আসবে এখানে, যে কোথায় যাচ্ছ, মানে কোথায় যেতে চাও সেগুলো জানার জন্য। তো সবাইকে কিন্তু প্রথমেই তোমরা রাজি হয়ে যেও না, কারণ এখানে কিন্তু বার্গেনিংয়ের ভীষণ ব্যাপার আছে, সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে, আর সমস্তটা কিন্তু জানিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে চলে আসলাম, কারণ এখান থেকে আমাদের টোটো নিতে হবে, আমাদের রিসর্ট বুক আছে। এছাড়াও ওরা গাড়ি প্রোভাইড কিন্তু ওদের রিসর্ট থেকে করবে না, মানে করা হয় না আর কি। ওদের যদি তোমরা যদি চাও যে আমাদের গাড়ি দিয়ে দিতে, অনেকে আছে বা বেশি লাগেজ আছে, তাহলে ওরা কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করে সেই ফোন নাম্বারটা দিয়ে দেয়, দেন কথা বলে নিতে হবে সমস্ত কিছু, আর আমাদের নিজেদেরকেই। তো আমাদের যেহেতু 3 জন আছি আর সাথে বেশি লাগেজও নেই, টোটোতে করেই চলে যাব। এখন টোটো এখানে ভাড়া বলছে 300 টাকা করে, এবার দেখা যাক শেষ অবধি কততে নেবে। মানে 300 বলতে কি 300 পার হেড 100 করে বলছে গোয়ালপাড়া, মানে আমাদের রিসর্টটাতে। তো দেখা যাক কি হচ্ছে।
আমি স্যার ওখানে ভাড়া জিজ্ঞেস করবো না, যদি আরো কম বলে, যদি বলে 50 টাকা দিতে 50 টাকা দিয়ে 50 টাকা না, তুমি একটা ঠিকঠাক বলো যেটা আমরা যেতে পারি, আর ইচ্ছা করছে না। দিদি আর কথা বলি, হ্যাঁ কিন্তু অনেকটা দূর, সেটা তো আমি ম্যাপে দেখতেই পাচ্ছি। বলো 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 কাকু, একটা বলো যেটা তুমিও যেতে পারো আমরাও যেতে পারি। আমি যদি আরো বেশি বলবো 500 টাকা যদি আমাকে মানে রিজার্ভে নিয়ে যাবো, বুঝতে পারলাম তো, আমি কাউকে চাপাবো না। আমি গোয়ালপাড়া হলো এইখান থেকে আমরা 7 কিলোমিটার দূরে, আমার তো 5 কিলোমিটার দেখাচ্ছে। এই 5 কিলোমিটার হলে যদি আমি পয়সা নেবো না, আর কি বলবো, ঘুরে যেতে হবে। যাই এখানে এক একজন এক এক রকম ভাড়া বলছে, কাজে ভাড়া বোঝাটা কিন্তু টু মাচ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি রিসোর্টে জিজ্ঞাসা করলাম যে কীরকম কী, তো ওরা বলছে যে অনেকটাই কিন্তু বাড়িয়ে বলবে। তো মোটামুটি এক একজন ভাড়া বলছে পারে 100, মানে 3 জন আছে, একজন বলছে 300 টাকা, একজন বলছে 200 টাকা। তো দেখা যাক শেষ অবধি কী হয়। আমি তোমাদের ভাড়াটা অবশ্যই বলে দেবো। এর আগেও যখন পুরীতে গিয়েছিলাম এরকম ব্যাপার হয়েছিল, আমি কিন্তু তোমাদের জানিয়েছিলাম। তোমরা যারা এখন আমার পুরীর ভিডিওটাও দেখোনি তারা কিন্তু দেখে নিও, পুরী ব্লগ বলে আলাদা করে তো প্লেলিস্টে দেওয়া আছে, তো তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি কিন্তু এবার টোটোতে উঠে গিয়েছি, আর চারিদিকে গান চলছে, জানি না কি হবে। তো টোটোতে উঠে গেছি, আমরা 3 জনে উঠেছি। তো আমাদের এখানে আমাদের মানে স্টেশন থেকে আমাদের রিসর্ট অবধি ভাড়া পড়লো 150 টাকা, 150। আচ্ছা, এবার আমি মাকে জিজ্ঞেস করি যে ট্রেন জার্নিটা কীরকম লেগেছে। বলো, ট্রেন জার্নিটা তোমার কীরকম লেগেছে? ট্রেন জার্নিটা ভীষণ ভালো লেগেছে, তোমরা সবাই আসবে, এসে দেখবে কীরকম লাগে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আসলে এই ট্রেন জার্নিটা পুরো অন্যরকম অভিজ্ঞতা, তো তার জন্য। হ্যাঁ, আমরা প্রথম এই কোচটাতে উঠলাম। এর আগে অনেক ট্রেনে উঠেছি কিন্তু এরকম পাইনি। মানে খুবই এতটা সুন্দর, এতটা ভালো, খুব এনজয় করেছি একবার, আর অনেক ছবিও তুলেছি। আর মানে মোটামুটি সবার সাথেও কিন্তু বেশ ভালো কথাবার্তা হয়ে গেছিল এখানে, বেশ সবার মিশুকে ছিল, মানে সবার খুব আনন্দ করে ট্রেন আসলাম আমরা ট্রেনে, খুব ভালো লাগলো। মানে ওরকম কোনো ব্যাপার ছিল না যে ওর সিটে বসছি বা কিছু, যেটা হয় আমরা যেমন সিটটা ঘুরিয়েছি অন্যজন বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা বসুন, আবার তারা বসলো আমরা ঘুরলাম, এরকম। আমাদের সিটে অনেকে বসেছিল, তা আমরা অন্য জায়গায় বসেছিলাম, এরকম মিলেমিশে আসতে হয়। আমরা খুব ভালো, খুব আনন্দ করেছি। এবং বেশিরভাগ সবাই কিন্তু বোলপুরে নামলো, মনে হচ্ছে রিসর্টে গিয়ে দেখা হবে, তার কারণ এখানে নামার পরে না অনেকেই দেখলাম একই অ্যাড্রেস বলছে। তো দেখা যাক গিয়ে কি দেখা হয়, তাই আবার এই ট্রেনেই আসবে, এবার আর গাড়িতে আসবো না। হ্যাঁ, মনে হচ্ছে আর একবার আসতে হবে। দেখা যাক কি হয়। আমি আবারও বললাম না, এই কম্পার্টমেন্টটা শীতকালের জন্য খুব ভালো, দেখা যাক কি হয়। আমি কিন্তু চলে এসেছি রিসর্টের কাছাকাছি। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো রিসর্ট ট্যুর বাকি ডিটেলস সমস্ত কিছু নেক্সট ভিডিওতে আনবো। যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসতে চলেছে।